আচ্ছা, আপনারা কখনো ভরা বর্ষায় রোদের উষ্ণতা খুঁজেছেন? আবার গ্রীষ্মের দাবদাহের মধ্যে কালবৈশাখী ঝড়ে নিজের ঘাম মাখা শরীরটাকে মেলে ধরতে ইচ্ছে করেছে? মনে হয়েছে কি যে এই পৃথিবীর সব মিথ্যে ছুঁড়ে ফেলে দিয়ে এমন একটা কোথাও পালিয়ে যেতে, যেখানে দিনের শেষের সব রং মিশে যায়, যেখানে সারা রাত জোনাকি পোকারা খেলে বেড়ায়, যেখানে ফুলগুলো ঝরে পড়ে না কখনো, সব সময় গাছের ডালগুলোর সাথেই ঘর করে। যদি এমন সব কিছু মনে হয়, তবে আমাদের আজকের গল্প অবশ্যই আপনাদের জন্যে। আজকে আপনাদের এমন এক শহরের খোঁজ দেব, যে শহরে ভালোবাসা থাকে অন্ধকার ঘরে জোনাকির আলোর মতো। Ladies and gentlemen, you are under Love Area, the area of love, season 2. সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ঠিক 8:40-এ আমরা নিয়ে আসি এক একটা বুক ভরা ভালোবাসার গল্প। কারণ আমি ভালোবাসতে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, ভালোবাসাতেও ভালোবাসি। আর তুমিও চাইলে পাঠাতে পারো তোমার ভালোবাসার গল্প। আমাদের মেল storyshadsinfo@gmail.com। বানানটি হলো storyshadsinfo@gmail.com। এবারে শুধু তোমার জন্য অনুস্মিতা মিত্রের কলমে হাতটি যদি ধরো। আরে ধ্যার বাবা, আবার জ্যাম। শালা একটা দিন অফিস থেকে বেরোনোর পর বাড়ি পৌঁছানোর জন্যই তাড়াতাড়ি। এই দাদা, ভাড়াটা নিন তো, আমি হেঁটেই চলে যাচ্ছি। এই এতক্ষণ বসে থাকার থেকে হেঁটে চলে যাওয়া অনেক ভালো। কথাটা বলেই অটো থেকে নেমে পড়ে অর্চি। অর্চি মানে অর্চিষ্মান রায়। সবে সবে গ্র্যাজুয়েশন শেষ করে সেলসের চাকরি করছে একটা বেসরকারি কোম্পানিতে। বয়স অল্প হলেও তার কাঁধে হাজারটা দায়িত্ব। অর্চি যখন ক্লাস 3-তে পড়ে, ওর বাবা ওদের ছেড়ে চলে যায়। তারপরে ওদের মা প্রাইভেট টিউশন পড়িয়ে ঘর চালাতো। অর্চিও উচ্চ মাধ্যমিক শেষে, মানে কলেজে পড়ার গোড়া থেকেই কয়েকটা ছেলে মেয়েকে পড়াতো। ওর একটা বোন আছে, বোনটার থ্যালাসেমিয়া আছে, অথচ বোনের ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ওই এত রেয়ার রক্ত জোগাড় করতেও কম ভোগান্তি পোহাতে হয় না অর্চিকে। অর্চির এই বোনটাই হলো ওর সবচেয়ে বড় দুর্বলতা। আবার দেখতে গেলে ওর বোনই ওর সব কাজের একমাত্র সহায়। আজকে অফিস ফেরত অর্চিকে ব্লাড ব্যাংকে যেতে হতো ব্লাড আনতে। এত জ্যামের মধ্যে দিয়ে পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যেত বলেই ও নেমে গেল অটো থেকে। হাঁটতে হাঁটতে পৌঁছেও গেল হাসপাতালের গেটে। সেখান থেকে বাঁ দিকের করিডোর দিয়ে ঢুকে গেল ব্লাড ব্যাংকের দিকে। কার্ডটা বাড়িয়ে দিল। দাদা দাদা, এই যে এই যে এই যে এই এই কার্ডটা ও নেগেটিভ। দাদা দাদা, যা দেখছি আজ তো হবে না। মানে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছিল, 6 বোতল লেগেছে, ওনারও ওই ও নেগেটিভ। অর্চির কথাটা শুনেই মাথায় আগুন জ্বলে ওঠে। আরে নেই মানে? আপনাদের ব্যাকআপ ব্যবস্থা থাকে না নাকি? এরকম একটা ক্রিটিক্যাল কেস তো আসতেই পারে। এরকম সরকারি হাসপাতালে রক্তেরও জোগাড়ও থাকে না। আরে দাদা, শান্ত হন, আগে কথাটা তো শুনুন আপনি আমার। আরে কথা কিসের কথা? আমার বোনটার কি হবে তাহলে? ওর বয়স কত জানেন আপনি? আচ্ছা, আমি তো ওকে এখানেই বারবার রক্ত দিতে নিয়ে আসি। ওদের কথার তীব্রতা পৌঁছে যায় পাশের ওয়ার্ডেও। সেখানে কিছুদিন হলো সঞ্চারী নামের এক নতুন মেয়ে এসেছে নার্স হয়ে। মেয়েটি সবেই পাশ করেছে নার্সিং। এই হাসপাতালেই ওর প্রথম পোস্টিং। ওদের কথা কাটাকাটি শুনে মেয়েটা এগিয়ে আসে। এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? কি? আমি আপনাদের সব কথাই শুনেছি। আসলে আমি শুনলাম আপনার বোনের ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আসলে এটা ভীষণ ক্রিটিক্যাল। আরে দূর, এইসব কথা আমি আগেও শুনেছি। কথাটা শেষ করতে দেয় না অর্চি, তার আগেই আবার চেঁচাতে শুরু করে দেয়। আরে এক কথা কানের কাছে বারবার শোনাবেন না তো দয়া করে। আহা, আগে আমি কি বলতে চাই সেটা তো শুনুন। আচ্ছা বলুন। আমার ব্লাড গ্রুপও ও নেগেটিভ।
আপনি এক কাজ করুন, আপনার বোনকে নিয়ে আসুন। তবে একটু দাঁড়ান, আমি দেখিনি আমার প্রেশারটা আর সুগারটা ঠিক আছে কিনা। মানে আ- আপনি রক্ত দেবেন ম্যাডাম? হ্যাঁ, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমি একজন নার্স, আমার কাজটা পুরোটাই মানবিকতা দিয়ে হয়, তাই এটা আমার দায়িত্ব। আর আপনি যান, আপনার বোনকে নিয়ে আসুন, আর দেরি করবেন না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আমি 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 এক্ষুনি আসছি বোনকে নিয়ে। মিনিট 40-এর মধ্যেই অর্চি নিয়ে আসে তার বোনকে। বছর 17-র ছিপছিপে বিবর্ণ ফ্যাকাশে মুখটাই ওর রক্তাল্পতার বার্তা দিয়ে দিচ্ছে। চোখগুলো কোটরে ঢুকে গেছে। ওকে দেখে সঞ্চারীর ভারী মায়া হলো। ওর হাতে চ্যানেল করে দিচ্ছিল যখন সঞ্চারী, তখন সে জিজ্ঞাসা করল, তোমার নাম কি গো? আমার ভালো নাম অপর্ণা, তবে আমায় সবাই চিনি বলে ডাকে। ও মা, চিনি? তোমার নামটা তো ভারী মিষ্টি। দিদি, তুমি খুব ভালো জানো, দাদা আমায় সব বলেছে আসার সময়। না চিনি, আমি নার্স, এটা আমার দায়িত্ব। দাদা খুব রেগে গেছিল বলো? আসলে না, ও এমন রাগে না, খুব ভালো। কিন্তু আমার কিছু হলে ওর মাথা ঠিক থাকে না। আপনজনের কিছু হলে কারোরই মাথা ঠিক থাকে না। দিদি, এরপর আমি যতবার আসবো তুমি থাকবে তো? হ্যাঁ, থাকবো তো। এর মাঝে আরও 3বার এসেছিল চিনি। সঞ্চারীর সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। চিনিকে সঞ্চারীর কাছে রেখে অর্চিও বেশ নিশ্চিন্তই থাকে। চিনির বাড়ি ফেরার সময় প্রতিবার সঞ্চারী ওকে একটা করে ক্যাডবেরি কিনে দিত, আর চিনি ওর জন্যে একটা করে ফুল নিয়ে আসতো। কিন্তু মাঝে প্রায় 5 সপ্তাহ হতে চলল, চিনি আর আসে না। সঞ্চারীর মনে অনেক রকমের ভাবনাই এসেছে, তবে দুর্ভাবনাগুলোই আগে এসেছে প্রতিবার। এসব ভাবতে ভাবতেই হসপিটালের করিডোর দিয়ে যেতে যেতে চোখ পড়ল অর্চিষ্মানের দিকে। আরে আপনি? চিনি কেমন আছে? এতদিন আসেনি কেন? কোথায় ও? ওকে দেখতে পাচ্ছি না তো। ওকে আর দেখতেও পাবেন না। মানে? মানে মানে ও ও আর নেই। কথাটা শুনে সঞ্চারী হয়তো খুব একটা অবাক হয়নি। এই ধরনের রোগীদের এমন পরিণতি যে হয় তা ও জানে। ভালো তেমন ট্রিটমেন্ট ও তো পেত না, আর দুর্ভাবনাগুলোর মধ্যে এই ভাবনাটাই সঞ্চারী সব সময় আসতো যে চিনি আর হয়তো নেই। ওর ওই রক্তশূন্য শরীরটা হয়তো এখন মহাশূন্যে বিলীন হয়ে গেছে, যেখানে মেয়েটাকে আর ধুকে ধুকে মরতে হবে না, ক্লান্তি তাকে আর গ্রাস করবে না, অমন মিষ্টি মেয়েটার চোখের তলায় আর কালি থাকবে না। এখন ওর ছুটি। তাহলে আপনি আজ এখানে? আসলে মায়ের শরীরটা একটু খারাপ করেছিল, তাই ওষুধ আনতে এসেছি। আসলে চিনি শেষবার যখন এসেছিল আমি বলেছিলাম আমি ওকে কাজু বরফি বানিয়ে খাওয়াবো। আমি আসলে রোজই বানিয়ে আনতাম, রোজ ভাবতাম আজ বুঝিয়ে আসবে, কিন্তু আপনি দিতে চান এটা ওকে? হ্যাঁ, মানে কিভাবে? জানেন, ওকে আমরা দাহ করিনি। ওর ওই কচি চামড়া আমরা আগুনে ঝলসে যেতে দেখতে পারতাম না, তাই ওকে আমরা সমাধি করে রেখেছি। সেখানে ওর সব পুতুল, গল্পের বই সেই সব নিয়ে ঘুমিয়ে আছে, ঠিক যেভাবে আমার পাশের ঘরে রোজ ও ঘুমাতো। কথাটা বলতে গিয়ে গলাটা কেঁপে যায় অর্চির। আচ্ছা, আমার ডিউটি শেষ হবে এখনো 3 ঘন্টা মতো পরে। আপনি আসবেন? আমার বোনের জন্য কখনো কেউ এতটা ভাবেনি। আপনি জানেন, আমি ওকে সবচাইতে ভালোবাসতাম, ও আমাকে সবচাইতে বেশি ভালোবাসতো, সেটাও আমি জানি। তবুও কখনো মুখ ফুটে আমার কাছে কিচ্ছু আবদার করেনি।
সেখানে আপনার কাছে আবদার করেছিল। সঞ্চারী কিছু বলে না, ও ফিরে যায় ওর কাজে। ঘড়ির কাঁটা তখন দুপুর 3টে ছুঁই ছুঁই। সঞ্চারীর শিফট তখন শেষ। হাসপাতালের বাইরে এসে দেখে অর্চি দাঁড়িয়ে আছে। বাস ধরতে হবে। হ্যাঁ ঠিক আছে। ওরা গিয়ে পৌঁছলো সিমেট্রির সামনে। তখন পড়ন্ত রোদ ছুঁয়ে যাচ্ছে চিরকালের ঘুমের দেশে পাড়ি দেওয়া মানুষগুলোর কবরে। অর্চি আঙুল দিয়ে দেখিয়ে দিল, 26 দিন হয়েছে, ওই যে ওইখানে আছে। সঞ্চারী কাজু বরফির কৌটোটা রেখে দিয়ে এলো চিনির কবরটার সামনে। তারপরে গিয়ে বসলো অর্চির পাশে। সঞ্চারী বুঝতে পারছে অর্চি চেষ্টা করে যাচ্ছে ওর চোখের জলগুলো চোখেই ধরে রাখতে। চোখের জল চোখে আটকে রাখতে নেই, তাতে মন আরও ভারী হয়। বরং জলগুলোকে ভাসিয়ে দিন, দেখবেন মনটা হালকা লাগছে। না না, সেরকম কিছুই না। আসলে খুব আদরের ছিল তো, ওরই জন্যই গ্র্যাজুয়েশনের পরে চাকরিটা করতাম। আচ্ছা, এই মৃত্যু জিনিসটা ভারী অদ্ভুত। যতদিন না কাছের কাউকে থাবা বসিয়ে নিয়ে চলে যাচ্ছে দূরে, তার আগে অবধি মনে হয় যেন মৃত্যু বলে কিছুই নেই। ওসব গল্পের বই, সিনেমা, সিরিয়ালে দেখায়। কিন্তু একবার কাউকে কেড়ে নিয়ে গেলে প্রতিটা মুহূর্তে বুকের ভেতরটা কেমন যেন করে। মাকে সামান্য কাশতে দেখলেই হয়তো এই কারণেই বলে মৃত্যু চাইতে সত্যি আর কিচ্ছু নেই। আমি তো হাসপাতালেই থাকি, এই মৃত্যুকে ঘিরেই দিন রাত কাজ করি। এই হাসপাতালে কাজ করতে করতে একটা জিনিস বুঝেছি, মৃত্যু এর চাইতেও সত্যি কিছু আছে। আছে? আছে তো। কি? ভালোবাসা। এই যে আপনি আপনার বোনকে এত ভালোবাসেন বলেই তো ও চলে যাওয়ার পরেও আপনার মধ্যে রয়ে গেছে। যতদিন ওর ভালোবাসার মানুষগুলো পৃথিবীতে থাকবে ততদিন ও থাকবে। সঞ্চারীর কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে অর্চি। ওর হাতের ওপর হাত রাখল সঞ্চারী। নিজেকে সামলানোর আপ্রাণ কিন্তু ব্যর্থ চেষ্টা করে চলেছে অর্চিষ্মান। আকাশটা কেমন যেন গুম মেরে বসে আছে, একটুও হাওয়া বাতাস নেই। একটা গুমোট গরম চারপাশে। এত কষ্ট দিচ্ছেন কেন নিজেকে? কথাটা শেষ হওয়ার আগেই বৃষ্টি নামল, ধুয়ে গেল এতদিনের জমে থাকা গুমোট ভ্যাপসানো মন। ঝড় উঠল, মাঝে মাঝে বিদ্যুৎও চমকালো। তবেই আকাশটা শান্ত হলো। মন হালকা হয়েছে? আসলে ছেলেদের কাঁদতে দেখলে সবাই এমন ভাবে। সমাজের কথা যত কম শোনা যায় ততই ভালো। আমিও শুনিনি, আর আপনাকেও বলছি আপনিও শুনবেন না। তুমি সমাজের কোনো কথা শোনোনি? বাবার ঠিক করা ছেলেকে বিয়ে না করে পালিয়ে এসে নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখেছি। তোমাকে দেখে তো কি মনে হয় না তাই তো, যে আমি এতটা ডেয়ারিং হতে পারি? সে তো আপনাকে দেখলেও মনে হয় না নিজের মনের মধ্যে এত কিছু লুকিয়ে রেখেছে। না, মানে সন্ধে নামছে, এবার ফিরতে হবে। আসলে আমি একটা গার্লস পিজিতে থাকি তো, ওখানে 8টার মধ্যেই ঢুকে যেতে ও হয়। হ্যাঁ হ্যাঁ, চলুন। আমি ভাবছিলাম কালও আসবো, দেখবো চিনি আমার বানানো খাবারটা খেলো কিনা। আপনি এসব বিশ্বাস করেন? না, তবে ভাবতে ভালো লাগবে যদি এসে দেখি কৌটোটা নেই। কথাটা বলেই সঞ্চারী বেরিয়ে যায়। অর্চি চেঁচিয়ে বলে, তবে হাসপাতালের বাইরে আজকের মতোই অপেক্ষা করবেন, আমিও আসবো কাল।
পরের দিন বিকেলে আবার দুজনে এসে বসলো একই জায়গায়, চিনির কবরের পাশে। কৌটোটা তবে নেই। কেউ নিয়ে গেছে হয়তো, এখানকার সিকিউরিটি গার্ড কিংবা কোনো বাচ্চা ছেলে মেয়ে। হ্যাঁ, হতেই পারে। তবে আমার ভাবতে বেশ ভালোই লাগবে যে চিনি এসে ওটা নিয়ে গেছে। আপনি কি সত্যি মনে করেন যে মৃত্যুর পরেও জীবন থাকে? না, একেবারেই না। তবে আমি মনে করি মৃত্যুর পরেও যেটা থেকে যায় সেটা হলো প্রিয় মানুষদের অপেক্ষা। আপনার বোন এখন আর নেই, কিন্তু আপনি কিংবা আপনার মা যত দিন আছেন ততদিন ও আছে। আসলে আমরা বেঁচে থাকি মানুষের স্মৃতিতে। অর্চি কিছু বলে না। সারা দিনের ক্লান্তি নেমে আসছে ওর দু চোখের পাতায়। নির্জন কবরগুলোর ওপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে। শুকনো গাছের পাতা এসে পড়ছে কবরগুলোর ওপর। শত প্রাচীন, শত পুরাতন, তবুও ধ্রুব। আপনি ভীষণ ক্লান্ত, তাই না? না না না, ঠিক আছে। চলুন চা খেয়ে আসি। বেশ, চলুন। সিমেট্রি থেকে বেরিয়ে ওরা বড় রাস্তায় উঠল। সেখানে একটা গুমটি চায়ের দোকানে গিয়ে বসলো দুজনে। দাদা, দুটো চা কড়া করে করো কিন্তু। এ শহরে তবে কি একাই থাকেন? না, এখন মা থাকে আমার সাথেই। মাকে নিয়ে চলে এসেছি। আমিও আমার মায়ের সাথেই থাকি। আপনার বাবা? বাবা চলে গেছিল। শুনেছি এখনো ওদের সংসারে 2টি মেয়ে আছে আর একটি ছেলে। আপনাদের চা? অর্চি ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়ে চুমুক দিল। ওর চশমাটায় জমে যেতে লাগলো গরম চায়ের বাষ্প। তাই হয়তো সেদিন খেয়াল করতে পারেনি সঞ্চারী কতক্ষণ অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। বছর ঘুরল। চিনি নেই আজ 1 বছর হলো। অর্চির মায়ের শরীর ভেঙেছে আরও। সঞ্চারী এখন পিজি ছেড়ে মায়ের সাথে একটা নতুন ফ্ল্যাটে উঠেছে। এটা সঞ্চারীর নিজের ফ্ল্যাট, ওর নিজের পরিশ্রমের বিনিময়ে কিনে নেওয়া ফ্ল্যাট। অর্চির বাড়িতে আজ সঞ্চারীর আসার কথা, তাই আজ আর অফিস যাবে না অর্চি। কাকিমা কোথায়? মা ওই ঘরে শুয়ে আছে। আমি দেখা করে আসছি, তুমি এগুলো একটু রেখে এসো কেমন? এখানে কিছু ফল আছে। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, এই 1 বছরে সঞ্চারী আর অর্চিষ্মানের মাঝে আপনি আগে মুছে গিয়ে এখন তুমিতে রূপান্তরিত হয়েছে। তবে এর বেশি আর কিছুই এগোয়নি। সঞ্চারী গিয়ে ঢুকলো অর্চির মায়ের ঘরে। সেই ঘরে ঢুকতেই একটা কাশির শব্দ পেল সে। ষাটোর্ধ্ব ভদ্রমহিলা তার অল্প বয়সে যে অমানসিক পরিশ্রমটা করেছিলেন, এখন সেটারই ফলস্বরূপ তার এই অবস্থা। সঞ্চারী গিয়ে বসলো ওনার পাশে। কি অবস্থা করেছো নিজের দেখেছো? তা আমি যদি তখন না কাজ করতাম, ছেলে মেয়ে দুটোর কি হতো? ওদের বাবা তো এমনিতেই ওদের ভাসিয়ে দিয়ে চলে গেছিল। চলো না আমার ফ্ল্যাটে। এই ড্যাম ভরা দেওয়ালের মাঝখানে থাকলে তোমার শরীর আরো খারাপ করবে। আমার মাও তো আছে, গিয়ে থাকবে। শোনো পাগল মেয়ের কথা। হ্যাঁ, আমি পাগল। হয়েছে শান্তি, এবার উত্তর দাও। বলো না গো, থাকবে? তা না হয় থাকলাম, তা লোকে যখন শুনবে তখন বলবে এই বুড়িটা কে? তখন কি বলবি? ধুর, আমি যে লোকের কথা শুনি না সে তো তুমি জানো। বলো তাহলে। মাঝে মাঝে কিছু উত্তর দিতে হয়, লোকের কাছে না হোক, অন্তত নিজের কাছে। নিজের মনে ওঠা প্রশ্নগুলো থেকে পালিয়ে বেড়ালে নিজেরই ক্ষতি। মা। সঞ্চারী কিছু বলল না, তার আগেই কি কি ব্যাপার? তোমরা তো ভুলেই গেছো আমি আছি, মানে নিজেরাই গল্প করছো।
মা সঞ্চারী, আমি একটু চা খাবো রে, বানিয়ে দিবি একটু? বাবু তুইও যা, ও তো জানে না কোথায় কি আছে। চায়ের জল ফুটছে। আচ্ছা, তুমি কি নিয়ে ভাবছো বলো তো? কি নিয়ে ভাবছি? ভবিষ্যৎ নিয়ে। সংসার করবে না, নাকি চিরকাল এমনি ছন্ন ছাড়া? এই দুর্মূল্যের বাজারে সেলসের কয়েকটা টাকার মাইনের চাকরি নিয়ে আর যাই হোক সংসার করা যায় না। তার সংসার কি তুমি একা করবে নাকি? তোমার স্ত্রীও তো। বউয়ের টাকায় খাবো নাকি? এই এক দোষ তোমাদের ছেলেদের, জানো? মেয়েরা বেকার হয়ে বিয়ে করলেও দোষ, আবার চাকরি করলেও তখন বউয়ের টাকায় খাওয়া যাবে না। আরে না না, মানে আমি 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 সেভাবে বলতে চাইনি। আমি বলছিলাম যে মেয়েটা আবার কেন কষ্ট করে। কষ্ট কিসের? সংসারটা যদি দুজনের হয়, কন্ট্রিবিউশনটাও তাহলে দুজনেরই থাকা উচিত। আহা, তুমি তো হাইপার হচ্ছ কেন? তুমি আমায় ভালোবাসো না উর্চি? এই এই- এই চায়ের জলটা দেখো কি অবস্থা রে বাবা। কথা ঘোরাবে না উর্চি। নিজে পালিয়েছো এই 1 বছরে, আমাকেও অনেক দৌড় করিয়েছো, কিন্তু আর না। তোমাকে আজ আমার কথার উত্তরটা দিতেই হবে। আমি জানি না, তুমি যাও এখন। আজ আমি উত্তর না শুনে যাব না উর্চি। প্লিজ আমাকে একটু শান্তি দাও। এভাবে পালিয়ে তুমি শান্তি পাবে তো? আর কতদিন এরকম খাঁচার মধ্যে বন্দি করে রাখবে নিজেকে শুনি? আর কতদিন নিজেকে এই মিথ্যে খোলসের মধ্যে মুড়িয়ে রাখবে তুমি? আমার ভয় লাগে। কিসের ভয় উর্চি, কিসের ভয়? 18 বছর বয়স তখন আমার, যে বয়সে আমার বন্ধুরা মজা করতো, সিনেমা দেখতো, কলেজ ক্যান্টিনে বসে গিটার নয় গান গাইতো, তখন তখন আমি এই বাড়ি ওই বাড়িতে দৌড়াতাম টিউশনের জন্য। ইচ্ছে ছিল পিএইচডি করব, শেষে গ্রাজুয়েশনস করে এই সেলস। তাও সব মেনে নিয়েছিলাম বোনের জন্য। শেষে কি হলো? বোনটা থাকলো, বোন তো চলেই গেল। মানুষ থাকে না সঞ্চারী, কেউ সারা জীবন পাশে থাকেন। সারা জীবন কারুর হাত আরেকটা হাত ধরে থাকে না সঞ্চারী। হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। হাতের ওপর হাত কেউই সারা জীবন রাখতে পারে না উর্চি। মহাকালের এই কালচক্রে একদিন সবাইকেই তলিয়ে যেতে হয়। তাই বলে ভরসা থাকবে না, বিশ্বাস থাকবে না? যদি ভরসা নাই থাকে, বিশ্বাস নাই থাকে, এই দুনিয়া চলবে কিভাবে? তোমার বোন কতই না সাহসী ছিল। শরীর ভেঙে গেছিল, জানতো যে মৃত্যু ছাড়া আর ওর কোনো গতি নেই, তাও মেয়েটা হেসে যেত। সব সময় ওর মুখে হাসি লেগে থাকতো। আর তুমি ওর দাদা হয়ে। সঞ্চারীর কথাটা শেষ হওয়ার আগেই অর্চি রান্নাঘরের দেওয়াল ঘেঁষে বসে পড়ল মাটিতে। হাঁটু মুড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি খুব ক্লান্ত সঞ্চারী, আমি খুব ক্লান্ত। ছোটবেলা থেকে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। এত দায়িত্ব আমি আর পারছি না সঞ্চারী, আমি আর পারছি না। আমি আছি তো। এই আমি আছি কথাটা ভারী অদ্ভুত। ঠিক যেন অন্ধকার ঘরে এক ঝাঁক জোনাকি পোকার মতো আশায় বোনা আলো নিয়ে আসে। সঞ্চারীর হাতের স্পর্শে অর্চি যেন মায়ের গর্ভের মতো নিরাপত্তা পাচ্ছিল, যেখানে কোনো হিংস্রতা নেই, সমাজের তির্যক মন্তব্য নেই কোনো হেরে যাওয়া কিংবা নিজের স্বপ্নগুলো ভেঙে যাওয়ার কষ্টটাও যেখানে পাওয়া যায় না। আমি তোমায় ভালোবাসি কিনা জানি না সঞ্চারী, তবে বড্ড ভরসা করি তোমাকে।
বড্ড মায়ায় ফেলে দিয়েছো তুমি আমাকে সঞ্চারী, বড্ড মায়ায়। মায়ায় জড়ালে আর চিন্তা কিসের? ভালোবাসা একটা সময় পর কমে যায়, তবে মায়া মায়া কখনো কাটে না। এ এক তন্ত্র, যত সময় যায় তার জাদুবল আরো বাড়তে থাকে। অর্চি তখনও মেঝেতেই বসে আছে, সঞ্চারীর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। হঠাৎ পিছন থেকে একটা কাশির আওয়াজ শোনা গেল। আরে তুমি তুমি এই শরীরে এতটা এলে? তা আমি ভাবছি চা বানাতে গিয়ে কি হলো, বাড়িতে কি চা পাতা নেই নাকি? তুমি ঘরে যাও মা, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, যখন সব ঠিকই আছে আমি আর থেকে কি করব, আমি যাই। আচ্ছা সঞ্চারী শোনো। হ্যাঁ বলো। চিনি আজ বড় খুশি হবে, আজও শান্তিতে সত্যিই ঘুমাবে। আমি ওকে যখনই দুপুরবেলায় বেনি করে দিতাম আমায় বলতো, মা দাদার জন্য সঞ্চারীর চাইতে ভালো কেউ নেই। কথাটা বলতো আর হাসতো। কথাটা বলেই বৃদ্ধা এগিয়ে গেলেন ঘরে। সঞ্চারী আর অর্চি তখন একে অপরের দিকে বিভোর হয়ে তাকিয়ে আছে। আর ঠিক ওদের পেছনের দেওয়ালে একটা ছবিতে বছর 17 একটি মেয়ে হাসছে ওদের দিকে তাকিয়ে। সেই হাসির মধ্যে একটি তৃপ্তির ছোঁয়া। Ladies and gentlemen, you are under Laveria, the area of love, season 2. লাভেরিয়াতে আজ তুমি শুনলে অনুস্মিতা মিত্রের কলমে হাতটি যদি ধরো। গল্পের প্রধান চরিত্রে সুচিস্মিতা, সৌম্যজিৎ, বিশ্ব, ঝুমা, সায়ন্তনী, সুমন। আসবো আগামী সপ্তাহে আরও একটি ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পাশে থাকুন, প্রেমে থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন স্টোরি শেডস অরিজিনাল প্রেজেন্স লাভেরিয়া।